সাহিত্যাখ্যান আর ইতিহাসের কথা তুলে আমি প্রথমে সাহিত্যের আখ্যান আর ইতিহাসের আখ্যান প্রসঙ্গে আসতে চাই। ইতিহাসের আখ্যান বলে ঠিক বলা হবে না, কারণ আমি শুধুমাত্র ইতিহাসের মধ্যে আখ্যান বস্তুর কথা বলছি না, যদিও তা আলোচনার মধ্যে জরুরি স্থান অধিকার করবে। আখ্যান ইতিহাসের কথাও বা সময়ের ক্রম ধরে আসে তার কথাও হয়তো সেভাবে বলছি না। বলতে চাইছি বা দেখতে চাইছি সাহিত্যাখ্যান আর ইতিহাসের মধ্যে কোনো নিবিড় যোগ। এই যোগ অবশ্য অনেকেই খুব নিপুণভাবে বিশ্লেষণ করে দেখিয়েছেন, আবার অনেকে নানাবিধ প্রশ্ন তুলেছেন এই যোগসূত্র নিয়ে। বিভিন্ন চিন্তার মধ্যে থেকে আরেকবার সাহিত্যাখ্যানকে যতটা সম্ভব সম্যকভাবে বোঝবার চেষ্টা করব, আর তা করতে সাহায্য করবে ইতিহাসের সঙ্গে তুলনার প্রেক্ষিত। সাধারণভাবে আমার এই চিন্তার সূত্রপাত তুলনামূলক সাহিত্যের মধ্যে, যেখানে সার্বিকভাবে সাহিত্যবর্গ, থিম, সাহিত্যের ইতিহাস, আন্তঃসাহিত্যিক আদান প্রদান সবকিছুই বৃহৎ অর্থে ইতিহাসের কেন্দ্রে তুলনামূলক সাহিত্যের ছাত্রকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। যে ইতিহাসের কথা ইতিহাসে পাই, যে ইতিহাস হয়তো বা পাই না, আর যে ইতিহাস সম্ভাব্য ছিল তার হদিশও যেন বিভিন্ন ক্ষেত্রে ফুটে ওঠে। আবার এই বুঝতে চাওয়ার পেছনে কাজ করছে আরেকটা উদ্দেশ্য, আর তা হলো আজকের দিনের সবচেয়ে জরুরি কিছু প্রশ্নের উত্থাপন, আর তার আশপাশে বিভিন্ন ধরনের কথাবার্তাও কিভাবে সাহিত্য আখ্যানে পাওয়া যাচ্ছে, আর পাওয়া গেলে তার রূপ ঠিক কীরকম। আর একটা বড় প্রশ্ন যা হয়তো শুধুমাত্র ছুঁয়ে যেতে পারবো, তা হলো আখ্যান, সাহিত্য আখ্যান আর ইতিহাস আখ্যান দুটোই যে ক্ষমতার আধার হয়ে উঠতে পারে, মানুষের অজান্তেই তার মধ্যে নানা ভাবনা চিন্তার বীজ সুদৃঢ়ভাবে বপন করে রাখে, ব্যক্তি মানুষ ও সমাজকে বিশেষ বিশেষ ঘেরাটোপে বেঁধে ফেলে অনেক জরুরি প্রশ্ন থেকে দূরে সরিয়ে রাখে, সেখানে তো আখ্যান আর আখ্যানের মধ্যে ভেদ করতে হয়। এই ভেদরেখাগুলো কতটা সুস্পষ্ট আর সেসবকে নির্দেশ করে বিশেষ কিছু চিহ্ন কি কাজ করতে থাকে? সাধারণভাবে আখ্যানের ভূমিকার নৈতিক সম্ভাবনা আর বহুবিধ ঝুঁকির কথা নিয়ে আজ আমি শুরু করছি। দেবেশ যে বলছেন, আমরা এমন একটা শব্দ খুঁজছিলাম যা কখনো অতীতের দিকে চলে যায়, ইতিহাস, অতিকথা যা কল্পনার আশ্রয় দেয়, উপন্যাস যা অনেকের সঙ্গে বিনিময় গড়ে তোলে, বাচন, সংযোজন যা কখনো বা পাথরের মতো কঠিন ও অনড় হয়ে উঠতে পারে, সংজ্ঞা যা কখনো বা সমস্ত বৈচিত্র্য আত্মসাৎ করে নেয়, নাম যা ইতিহাস তা অতীত থেকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়, যা বিন্যাস তাও বর্তমান থেকে অতীত ও ভবিষ্যতে যেতে পারে। আর যারা সাহিত্য বর্গ নিয়ে কাজ করছেন তারা আখ্যান বর্গকে নির্বাচনের রীতি, মোড অফ এনাউন্সিয়েশন হিসেবে বিশ্লেষণ করেন, যেমন করেন নাটক এবং নৃত্য। ইতিহাস যা অতীতের দিকে চলে যায়, এই অতীত রয়েছে বর্তমানে, আবার এই সময়ের সঙ্গে যোগ ইতিহাস আর আখ্যানকে যুক্ত করে। ইতিহাস ঘটনা আর ঘটনার আখ্যান। আমি এখানে অনেকটাই পল রিকরের চিন্তাভাবনা তুলে ধরবো, যিনি সময় আর আখ্যান নিয়ে খুব বড় কিছু কাজ করেছেন। ঐতিহাসিকতার অভিজ্ঞতা ভাষার মধ্যে আখ্যান রূপেই ব্যক্ত হতে পারে। রিকর প্রাচীন যুগের খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ সেন্ট অগাস্টিনে ফিরে যান। সেন্ট অগাস্টিন বলেছিলেন বর্তমানে তিনটে পরিস্থিতির কথা: অতীতের বর্তমান, অর্থাৎ অতীত যা বর্তমানের মধ্যে আছে, বর্তমানের বর্তমান আর ভবিষ্যতের বর্তমান। এই তিন পরিস্থিতির সঙ্গে যুক্ত স্মৃতি, মনোযোগ আর অপেক্ষা অথবা প্রত্যাশা। অন্যভাবে বললে রিকর বলছেন স্মৃতি, মনোযোগ আর অপেক্ষায় আখ্যান কর্মের আর পুনরাখ্যানের কেন্দ্রে অবস্থিত। আখ্যান রচনার সময় বর্তমানকে বুঝতে বেছে নেওয়া হয় অতীতের কোনো ঘটনা, যে ঘটনা থেকে যায় বর্তমানের কোনো ঘটনায় এবং যা প্লটের ভবিষ্যৎ বিস্তারে কাজে লাগবে বলে মনে হয়। এই ত্রয়ী তাহলে নির্ণয় করে প্লটকে, স্মৃতি, মনোযোগ আর অপেক্ষা, বর্তমান, অতীত, বর্তমান আর ভবিষ্যতের দান্ডিকতাকে ধারণ করে। এই চিন্তার ব্যক্তি বেশ অনেক দূরে আমাদের নিয়ে যেতে পারে, কারণ
সেন্ট অগাস্টিন বলছেন যে বর্তমান আসলে সময়কে তো মাপা যায় না, বর্তমানের তো কোনো বিস্তার নেই, ভবিষ্যৎ দীর্ঘ নয়, দীর্ঘ তার জন্য অপেক্ষা। এটা সেন্ট অগাস্টিন থেকে উদ্ধৃত করছি, কারণ তা বাস্তবে অনুপস্থিত। দীর্ঘ অতীত নয়, অতীতের স্মৃতি যা দীর্ঘরূপে প্রতিফলিত হয়। এই ত্রয়ী দ্বারা নির্মিত আত্মার বিস্তৃতি বিশেষ অর্থ বহন করবার জন্য যতটা আত্মা সচেষ্ট ততটাই তার বিস্তৃতি। টাইম আর ন্যারেটিভের তৃতীয় খণ্ডে রিকোর ইতিহাস ও গল্প কাহিনীর পরস্পর নির্ভরতা ফুটিয়ে তুলেছেন। ইতিহাস নির্ণয়ের জন্য প্রয়োজন হয় প্রমাণ, নথি, দলিল। অতীত কিন্তু ঐতিহাসিকের হাতে এই দলিল তুলে দেয় না। বহু ঘটনা পরম্পরার পুনর্নির্মাণ করে সম্ভাব্য ঘটনা পরম্পরাকে বেছে নিতে হয় ঐতিহাসিককে, আর সেখানে তিনি অনুকরণ করেন অরিন্দম চক্রবর্তীর ভাষায় জীবন নাটকের ক্রীড়াময় কাল পুনর্বিন্যাসামোদী ঔপন্যাসিক গল্পকথক কথাশিল্পীকে। গল্প কাহিনীর রচয়িতাও তার কাল খেলায় অনুসরণ করেন প্রমাণিত ইতিবৃত্ত সংগ্রাহক ঐতিহাসিকের। ঐতিহাসিক যে গল্পকথার উপর নির্ভরশীল তার কারণ গল্পকথা রচনার মধ্যেও থাকে পাঠক বা শ্রোতার সঙ্গে একরকম চুক্তি যে তিনি তার নিজের অথবা পরম্পরাগতভাবে প্রাপ্ত বাস্তব অতীতকেই অনুকরণ করছেন। তাই যে গল্প কাহিনীর কাছ থেকে ঐতিহাসিক সবচেয়ে সম্ভাব্য গল্প বিচার করার, অনুমান করার শিল্প ধার নিয়েছেন, সেই গল্প কাহিনী আদিতেই অর্ধ ইতিহাস বা কাজি হিস্ট্রির অনুকরণ। রিকোরের মন্তব্য এটা যদি দাঁড়ায় তাহলে আমরা বলতে পারি গল্প কাহিনী অর্ধ ইতিহাস, যেমন ইতিহাস অর্ধ গল্প কাহিনী। এরপর আসে কল্পনার প্রশ্ন। এখানে আবার রিকোর ফিরে যান কান্টের কাছে, যদিও শেষ পর্যন্ত তিনি কান্টের কাছ থেকে সরে আসবেন। কান্ট ভিতরের অর্থের কথা বলেছিলেন। ভিতরের অর্থ যেখানে ভিতর এবং বাইরের সমস্ত অভিজ্ঞতা অন্তর্ভুক্ত হয়, কিন্তু এই বিপুল সম্ভার শুধুমাত্র বহুবিধের একটা ফর্ম বা আকার হয়ে থাকবে যদি না জীবনের এই সম্ভারকে গুছিয়ে তুলে একটা অবয়ব দাঁড় করানো যায়। এই কাজ কল্পনার। কল্পনা যে যা কোনো স্থির কতগুলো ইমেজ বা প্রতিমাকে ভেবে ওঠার গুণ বা ফ্যাকাল্টি নয়, কিন্তু একটা প্রক্রিয়া যা সেই প্রতিমাগুলোকে কাজের ধারণার দিকে নিয়ে যায়। জীবন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত বহুবিধকে ইতিহাসে পরিণত করা হয় কল্পনার মধ্যে। প্লটকে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রেও আশ্রয় এই কল্পনা। রিকোর আবার মনে করিয়ে দেন যে কান্টের চিন্তায় কল্পনায় কাজ করে একই সঙ্গে আবিষ্কারের স্বাধীনতা আর এক ধরনের শৃঙ্খলার চিন্তা, যাকে তিনি বলেছেন লিগ্যালিটি উইদাউট ল, আর যার সঙ্গে যুক্ত বিচারের একটা চেহারা। সৃষ্টিশীলতাকে তাহলে নিয়ন্ত্রণ করে সাজানোর পদ্ধতি, ঐতিহাসিক জ্ঞান আর সুচিন্তিত বিচার। আখ্যানের মধ্যে দিয়ে সবটাকে গুছিয়ে নেওয়া হচ্ছে কোনো এক উদ্দেশ্য পূর্তির সম্ভাবনা। রিকোর এখানে যোগ করছেন যে কান্টের এই দর্শনের আওতায় আখ্যানে আন্তঃবিষয়িকতার কথা আসে না, সেখানে আমি ভাবছির কথা বলা হয়। এই আন্তঃবিষয়িকতার কথা প্রসঙ্গে আমরা বাকতিনের আখ্যান চিন্তা এবং গদ্যের নির্মাণে সংলাপের ভূমিকার কথা ভাবতে পারি। যেখানে আমি যা বলছি আপনারা আমার কাছ থেকে যা শুনতে চাইছেন তার পরিপ্রেক্ষিতেই আমি কথাগুলো বলছি, সেখানেই আসে সংলাপের ভূমিকা। রিকোর অবশ্য এখানে বলছেন যে আখ্যানের বয়ান কল্পনার ক্ষমতার ব্যবহার করে মানবিক অভিজ্ঞতার স্তরে, যা গোষ্ঠীর সঙ্গে সমবেত জীবনের সঙ্গে, রণজিৎ গুহ যাকে বলেছেন সাধারণ্য, সেই সাধারণ্যের সঙ্গে যুক্ত। প্লট, চরিত্র, থিম সবই সমবেত জীবনেরই অংশ। রিকোর আরো কিছু বলেছেন এখানে, তার মধ্যে আমি আর যাচ্ছি না, কিন্তু আরো এগিয়ে তিনি বলছেন যে আখ্যানকার কেন আখ্যান লেখেন তার আগ্রহের কথা ভাবলে আরো সূক্ষ্ম বিশ্লেষণ করা যায়। এই আগ্রহ গভীর অর্থে যোগাযোগের, রবীন্দ্রনাথ এর কথা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ। কথাশিল্পী চান যোগাযোগের ক্ষেত্রের ব্যাপ্তি। ঐতিহাসিক নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করে, দূরত্ব তৈরি করে, গবেষণা সূত্রে, খুঁজে দেখবার সূত্রে ইতিহাসের জন্য যা করছেন তা সবই সংযোগ স্থাপনের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক চান যে অতীতের যা কিছু স্মৃতিতে ধরে রাখবার মতো সে সবকে ধরে রাখতে, সেই সব মূল্যবোধ যা ব্যক্তির কাজ,
প্রতিষ্ঠানের জীবন আর সামাজিক লড়াইয়ে পাওয়া যায়। ঐতিহাসিকের নিরপেক্ষ শ্রম সামগ্রিকভাবে মানবিক সমাজের সেই সব মূল্যবোধ ধরে রেখেছে। এই আখ্যান গড়ে তোলার জন্য ঐতিহাসিকের প্রয়োজন হয় সাময়িকভাবে বিচার স্থগিত রেখে পরিচিত অপরিচিতের মধ্যে, নিকট ও দূরের মধ্যে দ্বান্দ্বিক সম্পর্ক স্থাপন করা। অতীতের মূল্যবোধের স্বীকৃতি সেগুলোর অপরত্ব সহ বাস্তবের সম্ভাবনার দিক খুলে দেয়। ইতিহাসও সেদিক থেকে সম্ভাব্য আখ্যানের লজিকে অবস্থিত, তবে গল্প কথার মধ্যে নয়, সত্য কথার ইতিহাসের মাধ্যমে। অতীতের সেই সত্য বর্তমানে উন্মোচিত হয়, আর গল্পকথার মাইমেটিক বা অনুকরণ অভিপ্রায় আমাদের ফলপ্রসূ কাজের জগতের কেন্দ্রে পৌঁছে দেয়। ইতিহাস প্রাসঙ্গিকের সঙ্গে যুক্ত, মৌলিক বা সারবস্তুর সঙ্গে নয়। এগুলো সবই রিকর্ডের চিন্তা। গল্পকথা বাস্তবের চৌহদ্দিতে সীমাবদ্ধ না থেকে সর্বজনীনের দিকে যায়। রিকর্ড তার কথা শেষ করছেন এই বলে যে আমরা কি বলতে পারি যে ইতিহাস আমাদের সম্ভাবনার দিকে নিয়ে যায়, আর গল্পকথা অবাস্তবের দিকে নিয়ে গিয়ে সার বস্তুতে এসেনশিয়ালে উপস্থিত করে। ভাবছিলাম সার বস্তুকে কি এখানে মূল উপাদান সমূহ হিসেবে ভাবা যায়, যে উপাদান সবকিছুকে ধরে রাখতে সাহায্য করে, মানুষের সমাজ বা সভ্যতাকে, পরিবেশকে, বিশ্বজগতের সম্পূর্ণ ব্যবস্থাকে। এদিক থেকে দেখতে গেলে তাহলে সারবস্তুর সঙ্গে প্রাসঙ্গিকতার যোগও অনিবার্য। প্রথমে তাহলে দেখে নেওয়া যাক আখ্যানের শিল্পিত রূপের সঙ্গে ইতিহাসের সম্পর্ক। যে গল্প নিয়ে আরম্ভ করব তা হলো রাঘব বন্দ্যোপাধ্যায়ের ভূ, 1976 সালে লেখা সুন্দরবনের গল্প। সুন্দরবন কেন, সে প্রসঙ্গে পরে আসছি। 70-এর দশক থেকে আর আরো পরে সুন্দরবন কেন্দ্রিক যে আখ্যান লেখা হয় তার একটা বড় অংশ ঘিরে রয়েছে একটা শেষ প্রান্তের বোধ। এই শেষ প্রান্ত হতে পারে একটা প্রক্রিয়ার একটা ক্রান্তিকালীন পর্যায়, যেখানে কাজ করছে সমসাময়িক পর্বের জাল বিছানোর চূড়ান্ত শোষণ ব্যবস্থা, আর তার মধ্যে প্রান্তিক মানুষের মানবিক কিছু উপাদানকে ধরে রেখে মানুষ হিসেবে দাঁড়িয়ে থাকা। আরম্ভে জয়নাবের একটা মুক্তারনামা আর শেষে তার একমাত্র বেঁচে থাকা সন্তানের একটা ওকালত নামের মধ্যে একটা পরিপূর্ণ গোলের মধ্যে কাহিনীর বিস্তার। গোল অর্থাৎ যে আকৃতি থেকে বেরোনো যায় না বা মৃত্যুর মধ্যে দিয়ে যায়। জঙ্গল হাসির জমির তেরছা একটা কোণা ধরে রাখতে ফজলার আর জয়নাবের চেষ্টা প্রথমে, আর তারপর তাদের বেঁচে থাকা একমাত্র সন্তান আবুর ভাগচাষী হিসেবে নিজেকে প্রমাণ করবার চেষ্টা। বলা বাহুল্য, আমি উদ্ধৃত করছি, বাসন্তীর ভাগ চাষ অফিসে চাষা হেরে মরে সব মামলায়, আর জয়নাব জানে চাষার জমি অমনিই থাকে বা লাঠির আর গতরের তাকত আগলে রাখে, মোকদ্দমা কাছারি আর শৈশবদের পালেদের সঙ্গে হেঁটে ওঠা যায় না। একটা মুক্তারনামা দিয়ে গল্পের শুরু। আইনের জটিল ভাষা যা শ্রী শ্রী এলাহি দিয়ে আরম্ভ, তার মধ্যে ধরা থাকে গভীর আইরনি বা বক্রাঘাতে, যা আবার সম্পূর্ণ গল্পের আইরনিকে যেন প্রতিফলিত করে, হয়তো বা ইতিহাসের আইরনিত। এই মুক্তারনামার জটিল ভাষা বুঝে ওঠা সহজ নয়, প্রান্তবাসীর কাছে তো নয়। আর অর্থ উদ্ঘাটনের সূত্র এই আইরনি, যেখানে চিহ্ন আর অর্থের মধ্যে বিচ্ছেদ সাধিত হচ্ছে, যে এই ভাষা গ্রহণ করছে তার কাছে, আর তারপরেই এসেছে ভাষার অন্য ব্যবহার। জয়নামের আঙুলের ডগায় আধা আধি মেহেদির রস ফোটা হয়েছিল। জয়দেব দেখে মেহেদির লালচে ছোপ উঠে গিয়ে কেমন কালচে বদরক্ত জমে থাকে। অনেকবার এরকম হয়েছে, কখন একটু গতরে লেগে গিয়ে কালো বদরক্ত জমে গেছে। সে তার আগল দেওয়া বুকের থেকে জামা থেকে একটা সেফটি পিন খুলে ফেলতো, তখন একজোড়া চোখ পাথর হতো, শরীরটা স্থির, লক্ষ্য বদরক্ত জমা একটা ফোসকা, সেফটি পিন ফুটিয়ে সে দেখত তারই রক্ত। দুর্বোধ্য আমলাতান্ত্রিক আইনি ভাষার বিপরীতে প্রথম বিন্যাস ক্রম বা সিকোয়েন্সের ভাষা আটপৌরে, অন্তরঙ্গ, শারীরিক। গল্প এগিয়ে যাবে কাঠিন্য আর মমতার এই বৈপরীত্যের ক্রম ধরে, জানান দেবে দুটোর নানান অর্থের, কাঠিন্যের আর মমতার। কাজ করবে বিচ্ছিন্নতা আর সংলগ্নতার নানান স্তর, রক্ত শব্দের পুনঃ পুনঃ প্রয়োগে অনির্দিষ্ট আশঙ্কার আবহ। খুব সহজেই গল্পের বর্তমান থেকে অতীতে যায়, আবার ফিরে আসে বর্তমানে।
লক্ষ্য করার মতো তখন শব্দের ব্যবহার। বাক্যের প্রথমে এই ক্রিয়া বিশেষণ সময়কে বর্তমানকে যেন টেনে নিয়ে দীর্ঘায়িত করে। তখন রোদ ঝিলমিল করছে কাছারির বট পাতায়, আবার অন্যত্র গোর 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 এই ডাক ছাড়তে থাকে খড় চাল, সবুজ পাতার অন্ধকার আর থির থির জলে। এই ডাক মুখ ঘষে ধুলোয় কাদায়, গন্ধ শুকে শুকে ফিরে আসে গেরস্তের হাঁস। তখন সন্ধ্যা, ধোঁয়া ধোঁয়া। ক্রিয়া বিশেষণের এই ব্যবহার আখ্যানের কালকে সূচিত করে, আবার অথবা বলা যেতে পারে আখ্যায়িত করার প্রক্রিয়ার দিকে মনোযোগ আকর্ষণ করে। কেউ একজন বলছেন সময়কে টেনে নিয়ে যাওয়া হয়। ইতিহাসের সময়কে দিনক্ষণকে যেন পাশে সরিয়ে রেখে নিয়ে আসা হচ্ছে এক অন্য সময়কে, আখ্যানের সময়, যা প্রকৃতির সময়ের সঙ্গে যুক্ত, যা প্রতিনিয়ত চিরকালীন। আবার যখন কাছারিতে শুনানির দিন, তখন ঘোষণা করা হয় যে মুক্তারনামা তাসদিক না করেও সাসপেন্ড রাখা হয়েছে। সেই উচ্চারণের পর আসে এ ধরনের বাক্য: কাছারির বট গাছ তখন বিবৃক্ষ, গুঁড়ির এক একটা বাঁকে খোদল ভরা অন্ধকার, বট পাতার শির দেখা যায় এমন আলো নেই, তখন অন্ধকারের শুরু আর যারা। সময়ের এই খতিয়ান জয়নাবেরও নিজস্ব। সময় মাপা হয় যাপিত জীবনের ছন্দে, যে ছন্দ এক্ষেত্রে প্রকৃতির ছন্দের সঙ্গে যুক্ত, কোনো রোম্যান্টিকতায় নয়, বাস্তবে, অন্ধকারে, কিন্তু কোনো এক নিবিড়তায়। তবে মাঝে মাঝে মনে পড়ার সঙ্গেও যুক্ত হয় তখন কলের 2 বছর কি ছাবালটার সর্দির শুকনো স্বর, ওরা গাল আর একটা শব্দ মনে পড়ে, বা খিদে লেগেছে আব্বা আব্বা। জয়নবেরও অনুরূপ স্মৃতি। তখন মা ন্যাংরা কোলেরটা হয়তো ঘ্যান ঘ্যান করছে, দুপায়ের ভেতর জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে। জয়নবের আঁচল তার মুখে, আর ঘ্যান ঘ্যানে গলা, খিদে লেগেছে, খেতে দে। এই দুটো সময়ের ছন্দ গল্পে ফিরে ফিরে আসে ঘটনার বর্ণনার ছন্দে, কোথাও তা একটু বিস্তৃত, কোথাও সংকুচিত। যেখানে কি ঘটেছিল বা কি ঘটেছে তা বলা হচ্ছে, সেখানে বিস্তার নেই। ইতিহাস আসে ব্যাখ্যা না করে কয়েকটা শব্দের মধ্যে পাঠকের স্মৃতি উস্কে সেই ইতিহাসের আরেক ভাষ্য লেখা হয়, আর লেখা হয় ব্যক্তি মানুষের জীবনে মৃত্যুতে সেই ইতিহাস। উদ্ধৃতি করছি: পানিতে মেলানো পানির ঢেউয়ের মতো গড়িয়ে যায় 2-1 বছর, যার আগে জয়নাব ফজললের জীবনে এসেছে অনেক পরিবর্তন। দারিদ্র থেকে আরো দারিদ্রের চেহারা, শোষণ থেকে ন্যূনতম নিরাপত্তা দিতে ন্যায় প্রতিষ্ঠিত করার দিকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা খুব সংক্ষেপে এক একটা বাক্যে জানান দেয়, পাঠককে অতল গহ্বর স্পর্শ করতে বাধ্য করে। এখানে আমরা দেখছি উদ্ধৃতি: কচি লস্করের বউটা সেবা করতে করতে রোজ চড়ে যাবে জয়নবের চাঁদিতে, তখন দাবায় এলিয়ে বসবে, আর ছুটকো কাজ করে ফজলরের তখন ঘরে ফেরার টাইম। সে এসে একবারও বলবে না ভাত বাড়ি, একটা ডুব দিয়ে আসি। কাজেই জয়নবের আত্মঘাতী হতে সাধ হয়। অথবা ফজলর 8-10টা গাছ জমা দিয়ে বুকের ছাল ঘষে ঘষে তুলেছে। চড়া আর অন্ধকার যেমনকার তেমন থাকে। আর কোথাও গাল ভরা বাতাস ফুঁ দিয়ে ওঠে শাঁখে, যখন সন্ধে নয়, যখন সোজা টানা রোদ। বাতাস মানুষের শরীরে চালান করতে থাকে ওম। একটা স্লোগান তৈরি হয় 3টে অক্ষর আর 3 রকম ধ্বনি জুড়ে, যাতে একসাথে ধান বোনা, ধান কাটা আর আবেদে হাবেদে মানুষের বুকের একটা আশা ছাড় পায়। তে ভাগা। হাসির কাছে ওর দাবি রাখে, 1 ভাই, 1 টাকা, 1 লাঠি। ফজলব যাবে, কারণ সে তার হাড় কাঠামো সমেত জবরদস্ত একটা মানুষ, যার বুকের ভেতরে পোষা ছিল কফ আর পিত্তের মতো ঘেন্না, শরীরে খুনের মতো রাগ। তখন তামাম বাদায় শুধু একটা হাঁক, ইত্যাদি। তারপর রক্ত। জয়নব কাঁদতে পারে না, শুধু বুটের শব্দ থপথপ করে কাঁদায়, যেন ব্যাং ডাকছে একসাথে, যেন বৃষ্টি, যেন জল। এরপর বৃষ্টি হয়। নৈবেক্তিক একটা মন্তব্য, যেন চূড়ান্ত একটা ঘোষণা। পরে আবু যখন মামলা দায়ের করছে নিজেকে ভাগচাষী প্রমাণ করতে, তখন আবার আখ্যানের বর্তমানে ফিরে আসে এই ঘটনা, অতীতকালের বর্ণনা হয়। ফজলুর রহমান মামলা লড়েছিল, সে গুলি খায়, গুলি তার শরীরে গর্ত করে দিলে সে নিস্তেজ হয় আবেদে বাঘের পাড়া। যখন বর্ষার দানা পড়ে কচু পাতায়, যখন অন্ধকারের বার্তা এসে পড়ে। মাঝে মধ্যে লেখক ব্যবহার করেন স্বাধীন পরোক্ষ শৈলী। আবুর কোন রেট থাকলো নি, সনাতন লস্করের ছাবালের চিকনে নেতায়ের যেমন দশা, তার করণীয় কিছুই নেই, ইত্যাদি। ফলে নেতাইকে কর্য করতে হয়। এই স্বাধীন পরোক্ষ শৈলীতে কথকের প্রেক্ষিত আর চরিত্রের প্রেক্ষিত মিলেমিশে গিয়ে এক ধরনের নৈকট্য আর গভীরতা তৈরি হয় আখ্যানে অন্য একটা স্তরের।
ভাষা ব্যবহারের মধ্যেও থাকে সেই অতিরিক্ত স্তর, আঞ্চলিক শব্দ, প্রকাশ প্রণালী, বাকভঙ্গি প্রভৃতির, আর তারপরে প্রমিত বাংলার প্রয়োগ আবার একটা ছন্দের, একটা সংলাপের পটভূমি সৃষ্টি করে। মৌখিক আখ্যান রীতির সঙ্গে যুক্ত এই শৈলী পারফর্মেটিভ বা জনসাধারণের সঙ্গে সম্পর্কিত। জয়নাব আর ফজলারের ছেলে মেয়ে আরো যারা ছিল তাদের আর কোনো হদিশ নেই। অনুমান এই যে দু একটা ফজলারের মৃত্যুর পর ঠায় উপস্থিত মরে, আর আবু ছাড়া তারা ভূভারতে কোথাও হল দেওয়ার জমি পায়নি ভাগে। আবু সম্পূর্ণ এক অন্য ধরনের চরিত্র। তার মামলার রায় বেরোনোর পর পুনরাদেশ পর্যন্ত যে যার হালে থাকবে। সে কালো মাড়ি দেখিয়ে টেটিয়ে একটা হাসি চাপতে পারে না, সে উৎখাত হয়। তো উদ্ধৃত করছি, সে একটা বর্গাদার হিসেবে তখন শেষ, তারপরে একটু গর্ত পাবে যাতে তাকে গোড় দেওয়া হবে, আর আবুকে দিয়ে তা কবুল করিয়ে নেওয়া হয়। গল্পের শেষ বাক্য বর্তমানে ফিরে আসে, ধরে নেওয়া হয় আবু সব কবুল করে নিচ্ছে, কবুল কবুল। পাঠ চলতেই পারে, কারণ একটা ছোট গল্পের পরিসরে লেখক সম্পূর্ণ এক জগৎ রচনা করেছেন, যে জগৎ অচিরেই শেষ হয়ে যাবে, অথবা শেষ হতে হতে পাঠকের সত্তায় গভীর দাগ কেটে যাবে, রেখে যায় এক ছড়িয়ে পড়া কষ্ট, ক্রোধের স্মৃতি, যা কাজ করে চলবে অনাগত কালে, অথবা হয়তোবা বুনে দিতে পারবে বিপ্লবের বীজ। ইতিহাসের গভীরেই জন্ম নেয় এই আখ্যান। ঐতিহাসিকতার নিদর্শন এর বিভিন্ন উপাদানে, আইন কানুন, জমি ব্যবস্থা, কর্য আর সুদের বৃত্ত, ভাষা ব্যবহার ইত্যাদি। কিন্তু আখ্যানের শিল্পিত রূপ, ক্রিয়াপদের ক্রিয়াবিশেষণের প্রেক্ষিতের নির্দিষ্ট ব্যবহার, পরিপ্রেক্ষিত গঠনে সংলাপের ভূমিকা, আখ্যানের ফাঁকে ফাঁকে অন্যান্য গল্প নিয়ে আসে আরো বড় একটা পরিসর, জমির সঙ্গে মানুষের সম্পর্ক। যে কোনো প্রান্তেই পৃথিবীর এই আবেদে হাবেদে মানুষদের উৎখাতের গল্প, আর ভাগ চাষির সত্য বজায় রাখতে আবেদে বাঘের পাড়ার লড়াইয়ের গল্প, সংঘবদ্ধতা, আর মানুষের সঙ্গে প্রকৃতির আর অন্যান্য প্রজাতির নিবিড় বুনট। এক ধরনের সার্বত্তার দিকে নিয়ে যায় এই গল্প। ইতিহাস আখ্যানের তেভাগা এনেছিল সম্ভাবনার একটা দরজা। আন্দোলন সফল না হলেও এই আন্দোলন ছিল সুদূর প্রসারী ফলাফল। হয়তো এই আন্দোলনের মধ্যেই সর্বপ্রথম দরিদ্র কৃষক সমাজ তাদের ন্যায্য দাবিবোধ, সংঘবদ্ধতার শক্তির পরিচয় আর মাথা উঁচু করে দাঁড়াবার সাহস অর্জন করেছিল। তাছাড়াও এখানে অন্য ইতিহাসের কথা উঠে আসতে পারে। আজকের এই অদ্ভুত, অনিশ্চিত, বিপর্যস্ত সময় দাঁড়িয়ে আখ্যান আর ইতিহাস নিয়ে কথা বলতে গেলে অনিবার্যত কিছু প্রশ্ন উঠে আসে। একটা বিশেষ স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা সাহিত্যাখ্যানের সম্ভারের মধ্যে যেমন সেই মানুষের যাপিত জীবনের সঙ্গে যুক্ত স্থানের ফিজিওগ্রাফি অথবা ভৌত ভূগোলের পরিবর্তন, গঠন, ভাঙন, রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন পর্ব, আর্থসামাজিক ইতিহাসের নানান রদবদল ধরা থাকে, তেমনি আবার আখ্যানই সাধারণভাবে সেই স্থান সম্পর্কে একেবারে প্রাথমিক কিছু কথাবার্তার নিয়ম নীতি পাঠকের সামনে আনে, তার সারবস্তুর একাংশ। আবার আখ্যানে নির্দিষ্ট কিছু ধারণার জন্ম দেয়। অনেক ক্ষেত্রে যে ধারণা বা স্থানিক এবং বৈশ্বিক আইন কানুন তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে, যে আইন কানুন সেই স্থানীয় মানুষদের জন্য হতে পারে হিতকারী অথবা ক্ষতিকর। যে বিশেষ অঞ্চলের কথা ভাবছি তা হলো সুন্দরবন। কিছুটা অনধিকার প্রবেশ, তাই বেশ দ্বিধা সহকারেই আমি আপনাদের সামনে আজ কথা বলতে এসেছি। মনে হলো কথাগুলো বলা জরুরি তাই। আর সুন্দরবন বেছে নেওয়ার কারণ আজ বিশ্বে যে সবচেয়ে গভীর সংকট তা হলো জলবায়ু পরিবর্তনের সংকট, এবং তা নিয়ে সাহিত্যাখ্যান ভিত্তিক কথাবার্তা আরম্ভ করতে সুন্দরবনই সবচেয়ে উপযুক্ত অঞ্চল। পৃথিবীর সবচেয়ে বিপর্যস্ত অঞ্চলের মধ্যে সুন্দরবন একটা। যে আখ্যান গড়ে উঠছে এবং যা গঠন করছে সুন্দরবন সম্পর্কিত ধারণাকে, তার পটভূমিতে রয়েছে সমুদ্রের স্তর বৃদ্ধি, বদ্বীপের হ্রাস, ঘন ঘন প্রবল ঝড়, আর এসবের ফলে বদলে যাওয়া মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, আন্তঃপ্রজাতিক সম্পর্ক। বোধহয় দীপেশ চক্রবর্তী বলেছিলেন যে জলবায়ু সংকট অথবা সবকিছুরই সংকট। এই আখ্যান সমূহকে পড়া যায় পৃথিবীর এই ধরনের অন্যান্য বিপর্যস্ত ভূখণ্ডের সঙ্গে মিলিয়ে, যেখানে উপর থেকে চাপিয়ে দেওয়া বৈশ্বিক এবং স্থানিক নিয়ন্ত্রণ রয়েছে সংকটের কেন্দ্রে। সেটা ইতিহাস।
অভিজ্ঞতার ধারাবাহিকতা আর জলবায়ু সংকটের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কৃতির আর কল্পনার সংকট। এই সংস্কৃতির আর কল্পনার সংকটের কথা ধার নিচ্ছে অমিতাভ ঘোষের কাছ থেকে, অন্যভাবে ভাবতে হবে। এই সংস্কৃতির আর কল্পনার সংকটের দিকে আজ আমরা মনোনিবেশ না করে পারি না। সাহিত্য আর ইতিহাসের আখ্যান ধরে মানবিক আর নন হিউম্যান অথবা মানব জাতির সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন সব সত্তার অর্থ, একের সঙ্গে অপরের সম্পর্ক, মানুষের এবং পরিবেশের জন্য সামাজিক ন্যায় বিচার ইত্যাদির অন্য পাঠ, অন্য দৃষ্টিভঙ্গির খোঁজ চালিয়ে যাওয়া যায় সার্বিক আখ্যান পাঠে। রাঘব বন্দ্যোপাধ্যায়ের গল্প শেখায় পরিবেশের মধ্যে বেঁচে থাকার অর্থ। তার নিজস্ব প্রেক্ষিত মূল্যবোধ খুব স্পষ্ট সেখানে, কিন্তু তারপরেও আবার কাজ করে চলে আরেকটা প্রেক্ষিত, আলো, জল, বাতাস ইত্যাদি। আর সেই গল্প শেখায় যে পরিবেশ আর মানুষ এতটাই যুক্ত এই অঞ্চলে যে আলাদা করে পরিবেশ নিয়ে পরিবেশ সচেতনতার কথা আসে না। মনে করে দেখুন, গল্পের হাঁসের দলের বিশেষ ভূমিকা আর জমি হারিয়ে একদিন হাঁসগুলোকে বগল দাবা করে ফসল কুরবানির জন্য নিয়ে যায়। ইতিহাসের মধ্যে সুন্দরবন অঞ্চলের প্রাচীন ইতিহাস সম্পর্কে যে তর্ক রয়েছে তার মধ্যে এখানে যাচ্ছি না। আবুল ফজল আইনি আকবরী সূত্র ধরে পাশ্চাত্যের ঐতিহাসিকরা মনে করেন যে প্রাচীনকালে এই অঞ্চলে কোনো সভ্যতা গড়ে ওঠেনি, কিন্তু জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা সতীশ মিত্র বা কালিদাস মিত্র তা মনে করেন না। তবে এর মধ্যেও অনেকেও অন্যরকম মনে করেন। মহাভারত আর ইত্যাদির মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু ধৈর্যটি নস্কর দেখিয়েছিলেন যে সুন্দরবন সভ্যতার ইতিহাসে যে বিভিন্ন পুরাণ কাহিনীতে এই গাঙ্গেয় সমভূমির মানুষদের নাগ, রাক্ষস, অসুর নামে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আবার অন্যদিকে কোনো রেকর্ডে এই নানাবিধ প্রশংসাও আছে। তো এই গল্প আখ্যানের স্মৃতি হয়তো বহুকাল ধরে জনমানুষে কাজ করছে। সভ্যতার অপর এই জল, জঙ্গল, ভাটির দেশ। আরো পরে যে ইতিহাস লেখা হচ্ছে তা রাজা রাজরাদের ইতিহাস। তবে ইতিহাস যে শুধুমাত্র রাজা রাজরাদের কাহিনী তা তো নয়। সুন্দরবনের গল্প, পালা, প্রবাদ, প্রবচন, ছড়া ইত্যাদিও প্রত্নতত্ত্বের প্রমাণাদির সঙ্গে সঙ্গে হতে পারে এই অঞ্চলের ইতিহাসের ভিত। প্রথম যুগের কাহিনীর নিদর্শন হিসেবে আমাদের হাতে যা এসেছে তার মধ্যে পড়া যেতে পারে নিম্ন দক্ষিণাঞ্চল সুন্দরবনের কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল, 1686, ব্যাঘ্রদেব দক্ষিণ রায়ের মাহাত্ম্য প্রচারে এই কাব্যগ্রন্থ। রায়মঙ্গলের এই পুঁথি অসমাপ্ত। এখানে দেবদত্ত, পুষ্পদত্তের আখ্যান সহ দক্ষিণ রায় আর বড়খাঁ গাজীর সন্ধির কথাই বিবৃত হয়েছে। বড়খাঁ গাজী দক্ষিণ সুন্দরবনের বাঘের পীর, ইসলাম ধর্মপ্রচারক আর বীর মুজাহিদ। মঙ্গল কাব্যে যেমন তেমন এখানে ঐতিহাসিক নানান তথ্য উঠে আসে বাণিজ্য যাত্রার বিবরণ ইত্যাদি। বড়দহের বিখ্যাত বণিক দেবদত্ত সুদূর তুরঙ্গ শহরে বাণিজ্য যাত্রায় গিয়ে নিরুদ্দেশ হয়ে যান, কারণ এখানে পুঁথি হারিয়ে গেছে। সুকুমার সেন বলেছেন যে কারণ চণ্ডীমঙ্গল কাহিনীর ধনপতি যেমন কমলে কামিনী দর্শন করেছিলেন, দেবদত্ত তেমনি রাজদহে আশ্চর্য ব্যাপার দেখেছিলেন। সাগরের মাঝে সুন্দরবনের প্রতিচ্ছবি, একটা অপূর্ব দৃশ্য। তুরঙ্গ শহরে পৌঁছে সুরত রাজাকে এই অপূর্ব দৃশ্যের কথা বলায় তিনি তাকে তা দেখাতে বলেন, আর তা না করতে পেরে কারারুদ্ধ হয়ে থাকেন। সাহিত্য, ধর্মগ্রন্থের স্বপ্নে নগর দর্শনের উদাহরণ নিয়ে বেশ কিছু ভাবনা চিন্তা চোখে পড়ে। তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু সেখানে জীবনপথে ঐশ্বরিক নির্দেশ ছাড়াও ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার আগ্রহ, সম্পৃক্ততার আকাঙ্ক্ষা, তার সঙ্গে যুক্ত আত্মপরিচয় গঠন। সর্বোপরি কাজ করে কল্পনার আর্কাইভ, এক্ষেত্রে আগে শোনা আখ্যান, গল্প, বিবরণ। কাব্যের স্থাপত্য সাধিত হয় অসংখ্য অনুরূপ প্রতীক বা সিম্বলের মাঝে, বর্তমান, অতীত আর অনাগতের বুনটে। হলেও বা কল্পনার অবাধ বিচরণ ভূমি। আখ্যানে বাস্তবের দায় কিছুটা হলেও পালন করতে হয়, আর তাই প্রয়োজন হয় চাক্ষুষ প্রমাণের। কিন্তু আবার কারাগারে নিক্ষেপ স্বপ্ন আর স্বপ্ন দেখার পরিণতির রূপকল্প হিসেবেও ভাবা যায়। তারপর পুষ্পদত্ত বেরোন তার বাবার খোঁজে এসে পৌঁছান দক্ষিণ রায়ের স্থানে, যার অনতি দূরেই গাজীপুরের মোকাম।
পুষ্প জানতে চান দক্ষিণ রায়ের বারামুক্তির কারণ, কাটামুন্ডু দক্ষিণ রায়ের বারামুক্তির কারণ। আর তখন প্রধান কাণ্ডারি তাকে শোনান দুই বন্ধু দক্ষিণ রায়ের গাজীখার যুদ্ধের আর তারপর তাদের সন্ধির গল্প। তাদের শোনান ধনপতি সদাগরের আখ্যান। ধনপতি দক্ষিণ রায়কে যথাযথ পুজো করে বেরিয়েছিলেন, কিন্তু গাজী খাঁকে করেনি। সুতরাং সুযোগ বুঝে রায়ের বাঘের দল গাজীর বাঘের দলের উপর হামলা চালায়, আর তখন তাদের নালিশ শুনে গাজী খাঁ রেগে যান। গল্প চলতে থাকে। সত্য মিথ্যা যাচাই না করে যুদ্ধ হতে পারে না, তাই দক্ষিণ রায় দূত পাঠিয়ে সব খবরাখবর নেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে দোস্ত শত্রুতে পরিণত হয়েছে, যুদ্ধ অনিবার্য। যুদ্ধের একটা কারণ থাকতেই হবে, শুধুমাত্র আগ্রাসনের মনোবৃত্তি যুদ্ধের কারণ হতে পারে না। হলো যুদ্ধ। দু দলেরই হাজার হাজার বাঘ সৈন্য এসে উপস্থিত হলো। তাদের বিরল অতিরঞ্জিত বর্ণনা যাওয়ার হাস্যরসেরও সৃষ্টি করে, কাব্যকে অনুপম মূল্য দিয়েছে। হাস্যরসের মধ্যে আমি যাচ্ছি না, কারণ এই হাস্যরস বাংলা সাহিত্যের আখ্যান বৃত্তের সঙ্গে যুক্ত, আবার বাক্তিনের আখ্যান তত্ত্বেও এই হাস্যরস গুরুত্বপূর্ণ। তো এখানে যুদ্ধের মধ্যে এক প্রকার কার্নিভাল সুলভ মানসিকতা কি পাওয়া যাচ্ছে। তারপর আসে বাঘেদের বর্ণনা, বাঘেদের এক একটা নাম, বাঘ সম্পর্কে লোকায়িত জ্ঞান এখানে একভাবে উপস্থিত। আরম্ভ হয় যুদ্ধ, ভীষণ যুদ্ধ, অনেক বাঘ, প্রলয় নেমে আসে, ক্ষিতি করে টলমল, হেন বুঝি যায় তল। আর সেই সময় না থাকতে পেরে ঈশ্বর পৃথিবীতে উপস্থিত হন। ধবল অর্ধেক গায়ে, অর্ধনীল মেঘপ্রায়, কোরআন পুরাণ দুই হাতে। এই ঈশ্বরের মুখ দিয়ে বলানো হয়েছে তুর্ক অভিযানের পরে যুগ বাঞ্ছিত ধর্ম সমন্বয়ের কথা। যেই তুমি সেই রায়, ভেদাভেদ মিথ্যাকার খেলা সকল। সাধারণ মানুষ তাদের দৈনন্দিনে আপোষ বিরোধী নন, যদিও অনেক স্তরেই ধরা পড়ে দক্ষিণ রায়ের প্রতি বিশেষ আনুগত্য। রায়মঙ্গল আখ্যানের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায় ঐতিহাসিক তথ্য, আর সম্পূর্ণ ক্রিয়া বা অ্যাকশনের ক্ষেত্রে একই সঙ্গে বিগত, বর্তমান আর ভবিষ্যতের উপস্থিতি। বিভিন্ন ঐতিহ্যকে পেছনে রেখে সভ্যতার পথে এগিয়ে চলতে হলে দেবতার থান আর পীরের মোকামের ব্যবস্থা পাশাপাশি করতে হবে। আবার অন্য আরেক স্তরে দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে ঠাট্টা তামাশা হালকা চালে চলতেই থাকবে। পৃথিবীকে, পরিবেশকে রক্ষা করবার জন্য প্রয়োজন অপরত্বকে স্বীকৃতি দিয়ে মিলেমিশে একত্রে বসবাস। অনেক কিছুই বলা হয় দক্ষিণ রায় যে একজন দক্ষিণ রায় যে ছিলেন, সুভাষ মিস্ত্রি, যিনি এই রায়মঙ্গল সম্পাদন করেছেন, তিনি বলেছেন যে বাংলা সাহিত্যে মধ্যযুগ পূর্বে দক্ষিণ রায় এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যার ইতিহাসে লেখা হয় না। লোকায়ত পুঁথি কেচ্ছা, জহুরানামা থেকে অথবা প্রাচীন প্রান্তিক মানুষের শ্রুতি স্মৃতি থেকে অবগত হওয়া যায় যে তিনি স্বজাতি স্বধর্ম রক্ষার্থে বহিরাগত বিপরীত ধর্মীদের সঙ্গে ব্যাঘ্র প্রতি দৃঢ়তার সঙ্গে লড়াই করেছেন। ব্যাঘ্র শক্তির অধিকারী ব্যাঘ্ররাজ। 18 ভাটি অঞ্চলে এই প্রবল প্রতাপশালী দক্ষিণ রায়কে দমন করতে পরবর্তীকালে নারী শক্তির প্রতীক বনবিবির আগমন। নারায়ণী ও বনবিবির যুদ্ধ সই সম্বোধনে নিষ্পত্তি হয়। সন্ধি সংস্থাপনায় দক্ষিণ রায় আর বনবিবির আলাদা আলাদা ক্ষেত্র বাটোয়ারা করে দেওয়া হয়। পলাশী যুদ্ধোত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎপরতায় দেশীয় জমিদারদের মধ্যে এই অরক্ষিত 18 ভাটি নদী বাঁধে বন্দী হয়ে লটে লটে ভাগ করা হয়েছিল। কেউ একজন বলেছেন রায়মঙ্গলে সাধিত হয়েছে দুটো বড় সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান পর্ব, আর বনবিবি পর্বে আরো এগিয়ে এই দুই সম্প্রদায়ের মধ্যে আচার অনুষ্ঠানের সমন্বয়। সুভাষ মিস্ত্রি তিনি কিছুটা রাজনৈতিক চাল দেখেন, বলেন জহুরানামায় বনবিবি আপন শক্তির প্রসারতায় নারায়ণী সংগ্রাম ও সই সংস্থাপন করেছেন, দক্ষিণ রায়ের প্রতি ক্ষমা প্রদর্শন করেছেন, দুঃখেকে নিঃশর্ত সমর্থন করেছেন ইত্যাদি। অন্যত্র অমিতাভ ঘোষ, যিনি পরিবেশ সংকট নিয়ে ইদানিং কথা বলে যাচ্ছেন, তিনি তার দ্য জঙ্গল নামা 2021 যেটা বেরিয়েছে, দুঃখের কাহিনীর পুনর্কথন, বনবিবি আখ্যানের মূল দর্শন হিসেবে এই অংশটা তুলে ধরেছেন। All you need do is be content with what you've got. To be always craving more is a demon's lot. A world of endless appetite is a world possessed, is what your munshis learned by way of this quest. এই চিন্তাধারা যে শুধু বনবিবির আখ্যানের প্রকাশ পাচ্ছে তা নয়, বিংশ শতাব্দীর সুন্দরবন কেন্দ্রিক গল্প উপন্যাসে বারবার উচ্চারিত হচ্ছে এই সাবধান বাণী। জঙ্গলের ভিতরে যারা কাঠ কাটতে, মধু সংগ্রহ করতে যায়,
গুণিন তাদের বলেন বনবিবি, দক্ষিণ রায়, বড়খাঁ গাজী, জিন্দা গাজীর নাম নিয়ে জঙ্গলে ঢুকলে ঠিক বেরিয়ে আসতে পারবে, যদি না সেখানে গড়িমসি করো, প্রয়োজনের বেশি নিতে চেষ্টা করো। পরিবেশ সংকটের কেন্দ্রে রয়েছে মানুষের লোভ অথবা বাজার নিয়ন্ত্রিত অর্থনীতির মুনাফা আর আরো মুনাফার নীতি। বিখ্যাত মার্কসিস্ট পরিবেশবাদী জেমস ও'কনর দেখিয়েছিলেন যে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা তার মুনাফাকে টিকিয়ে রাখতে গিয়ে উৎপাদন ব্যবস্থার সব মৌলিক শর্তগুলিকে লঙ্ঘন করছে। এইসব শর্তের মধ্যে আসে জল, জঙ্গল, মাটি, বাতাসের গুণমান, শ্রমের গুণমান আর সামাজিক পরিস্থিতির গুণমান। ক্রমপ্রসারমান বিচ্ছিন্নতার কথাও এর মধ্যে উঠে আসে। পরিবেশ সংকটের পরিপ্রেক্ষিতে পৃথিবীব্যাপী সাধারণ মানুষের আন্দোলন উঠে আসে এই জায়গা থেকে। ইতিমধ্যে ইতিহাসে আর আখ্যানে ঘটে গেছে নানান ঘটনা, তার মধ্যে আমি যাচ্ছি না। নানান ইউরোপীয় পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত, হারমাত বাহিনী, পর্তুগিজদের উপস্থিতি ইত্যাদি। একটা উপন্যাসের উল্লেখ করছি এখানে। আখ্যানের জগতে একটা আলোড়নকারী রোমাঞ্চকর উপন্যাস বেরিয়েছিল, এমিলিও সালগারি, দ্য মিস্ট্রি অফ দি ব্ল্যাক জাঙ্গল, 1895-তে, যেখানে সুন্দরবন অঞ্চলকে অতীব ভয়ঙ্কর আর বিভৎস রূপে কল্পনা করা হয়েছে। এই সিরিজের বইগুলো একটা সময় বলা হয় বিক্রি হতো ডিভাইন কমেডির চেয়ে বেশি সংখ্যায়। পৃথিবীর একটা অংশের জনমানসে সুন্দরবনের এই রূপ গাঁথা হয়ে গিয়েছিল। এই আখ্যানের উল্লেখ করছি আখ্যানের আরেকটা দিক তুলে ধরবার জন্য। বিভিন্ন আখ্যানের জালে আমাদের সত্তার গঠন, যেসব আখ্যানের মধ্যে আমাদের অবস্থান, সেসবের বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সচেতন নই। বলা বাহুল্য, আমাদের আচার আচরণ, অপরের সঙ্গে সম্পর্ক, মূল্যবোধ ইত্যাদি অনেক কিছু এই আখ্যানের জাল দ্বারা নিয়ন্ত্রিত। আর ক্ষমতার কেন্দ্রগুলো, বাজার, অর্থনীতি সবসময় এই জাল বুনতে ব্যস্ত। সমাজ ব্যবস্থার স্ট্যাটাসকো বজায় রাখতে এই আখ্যানই সাহায্য করে। আখ্যান পদ্ধতি বিশ্লেষণের মধ্যে বিভিন্ন উপাদানের নির্দিষ্ট ব্যবহার লক্ষ্য করে পরিপ্রেক্ষিতের বিচারে তা সংলাপ ভিত্তিক কিনা, কাহিনীর ফাঁকে ফাঁকে ছোট ছোট কাহিনীর বুনট যা সমাজের প্রভাবশালী মূল্যবোধকে প্রশ্ন করে সেসবের উপস্থিতি আছে কিনা, আখ্যানের মধ্যে বহু স্তরের অনুপস্থিতি বা আখ্যান কোনো ক্ষমতার আওতায় গঠিত পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে দেখছে কিনা ইত্যাদির আলোচনা আমাদের বহুলাংশে সচেতন করে আখ্যান এবং আখ্যানের মধ্যে তফাৎ করতে শেখায়। অন্যদিকে ইতিহাস ক্ষমতার বয়ানে প্রাতিষ্ঠানিকভাবে ইতিহাস গড়ে তুলতে পারে, সৃষ্টি হতে পারে অন্য ধরনের ইতিহাস। শুনেছিলাম জাপান, চীন আর সাউথ কোরিয়া মিলে বাচ্চাদের স্কুলে পড়ানোর জন্য একটা ইতিহাস লিখছে। স্মৃতিকে তারা চেষ্টা করছে অন্য খাতে বইয়ে দেবার। 1748 থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টিলম্যান হেঙ্কেলের পরিচালনায়, টিলম্যান হেঙ্কেলকে নিয়েও শুনেছি কিছু গল্প রচনা হয়েছিল। আবাদি জমি উদ্ধার কাজ, জমিদারদের ভূমিকা, জমিদার আর তালুকদারদের মাঝে জমির সীমারেখা নির্দেশ সমস্যা, কর বাড়ানো, ল্যান্ড টেনিওর বা মধ্যস্বত্ব প্রথার বদল ইত্যাদি নানান ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে সুন্দরবন অঞ্চলে দেখা দিল সম্পূর্ণ নতুন এক পরিমণ্ডল, নতুন সামাজিক কাঠামো, নতুন প্রতীক আর চাষিদের প্রতি একটা শোষণ আর উৎপীড়নমুখী ব্যবস্থা। ধানের কর্জ নিতে বাধ্য ভাত চাষিদের উপর যেমন বছরে 150 থেকে 200% সুদ চাপিয়ে তাদের সর্বশান্ত করাই ছিল রেয়াল। এই সময় এবং এই প্রক্রিয়া নিয়ে আখ্যান রচনা হয়েছে অনেক পরে, 20 শতকের মাঝামাঝি। তার আগে 30-এর দশকে আমরা পাচ্ছি ডমরুচরিত, সেখানেও জমি কেনা বেচার কথা আছে ইত্যাদি, প্রলোভনে পা দিলে কি হয় তা নিয়ে আলোচনা। আর কিশোর সাহিত্য, রোমাঞ্চকর অভিযান, এই সময় কিছু বেরোচ্ছে। এখানে শিবশঙ্কর মিত্রের সুন্দরবনের আর্জন সর্দার 1955 নাম করতে হয়। শিবশঙ্কর মিত্র সুন্দরবনের কোড বা নীতিমালা ধরেই গল্প লেখেন। সুন্দরবনের সঙ্গে তার পরিচিতি নিবিড়। কখনোই শিকারের সময় মেয়ে হরিণ মারা যাবে না, তেমনি বাঘ শাবকও শিকার করা যাবে না। বনে প্রত্যেকটি প্রজাতি একে অপরের উপর নির্ভরশীল। জঙ্গলের অন্ধকার আর গাঢ় বাদামি গাছের ছাল বাঘকে শিকারীদের হাত থেকে বাঁচায়, আবার বাঘ তার উগ্রতা দিয়ে জঙ্গলকে বাঁচিয়ে রাখে। বাঁদরকুল হরিণের জন্য গাছ থেকে কেওড়া পাতা ফেলে আর বাঘের উপস্থিতি জানিয়ে দেয়, বা বদলে হরিণের পিঠে চড়ে দূরে দূরে ঘুরে বেড়ায়।
অনুরূপ সম্পর্কের কথা যারা সুন্দরবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের লেখায় বারবার প্রায় ট্রোপ হিসেবেই উঠে আসে। শিকার শিকারের জন্য নয়, প্রতিশোধ রূপে তার আরম্ভ। আর শিকারী যে সবসময় সফল হবে তাও নয়, অবশ্য নায়ক সবসময় জিতে যাবে। আর আর্জন সর্দারও সেই তথাকথিত মাচো বা পৌরুষ প্রদর্শনকারী নায়ক নয়, কিন্তু জমির মালিকের হাতে নিপীড়িত এক কিশোর। কোথাও এবং আবার শিকার এবং শিকারী এক হয়ে যায়। উপন্যাসের শেষে আর্জন সর্দারের মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো জঙ্গলের মধ্যে সে একেবারে একা। 50 আর 60 দশকে এসে সুন্দরবন কেন্দ্রিক গল্প উপন্যাস সংখ্যায় বৃদ্ধি পায়, এবং সেই সময় যারা লিখছেন তারা বেশিরভাগই ওই অঞ্চলের কাছের মানুষ। এসবই প্রায় পরিবর্তনের আখ্যান। নানা ধরনের জমির মালিক, দালাল, সুদখোর আর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অসৎ মানুষের শিকার যেসব ব্যক্তি মানুষ, তাদের গল্প। জমি হারানোর ফলে অথবা জমি থেকে উঠিয়ে দেওয়ার ফলে এক জায়গা থেকে তাদের আরেক জায়গায় নিরন্তর আসা যাওয়া ইত্যাদি। আর কোথাও কোথাও যুদ্ধবদ্ধ জীবন থেকে ব্যক্তিকেন্দ্রিক জীবনের দিকে যাত্রা। মনোজ বসুর জল জঙ্গল সেরকমই একটা উপন্যাস। মানুষের অদম্য আত্মশক্তি, তার সাহস আর শারীরিক ক্ষমতার অন্য এক মানবিক বীর গাথা। তার কোডগুলো সব আলাদা, সেখানে নায়ক প্রায়শই হেরে যান, সমানে হতভম্ব হতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত মানবিকতার আধার হিসেবে সাধারণে বা জনমানসের স্থান গ্রহণ করেন। যেন এক অন্য ইতিহাস, যা লেখা হচ্ছে হেরে যাওয়া মানুষের আখ্যান দিয়ে, এক বিকল্প পৃথিবীর খোঁজে। আর তার মধ্যে থাকে জল জঙ্গলের সঙ্গে মিশে থাকা অস্তিত্ব। রূপলি সবুজ দাগে আখ্যানে মাঝে মাঝে রেখাঙ্কিত হয় এই অঞ্চলের সৌন্দর্য। একদিকে ক্ষমতার, মুনাফার, রাজনীতির পরাক্রমে বিষিয়ে দেওয়া পরিবেশ, আর অন্যদিকে স্নিগ্ধতায় মোড়া এক আশ্চর্য রূপের প্রতিফলন, যেন একটা দাবিকে সামনে তুলে আনে, দাবি পৃথিবীর কোণে সেই অনুপম সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার। আর মাঝে মাঝে এই অঞ্চলে প্রাচীন পুরনো গল্পকথা স্মৃতি জেগে ওঠে বাতাসের গুনগুনানিতে, বা খেয়া নৌকোয় কোনো বিপদসংকুল খাঁড়ি পেরোনোর সময়। বিশেষ বিশেষ স্থানের সঙ্গে যুক্ত কাহিনীও শোনা যায় মাঝি মাল্লাদের কাছে। এই কাহিনীগুলো, গল্পগুলো কোনো কুসংস্কারের ধারক বা বাহক নয়, এবং এগুলোকে বাঁচিয়ে রাখা প্রয়োজন, কারণ একমাত্রিক যুক্তি স্তর থেকে বেরিয়ে আসতে এগুলোকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। আর নানা ধরনের উপস্থিতির মধ্যে জীবন যাপন করা, তাই তার সেই সঙ্গে বোধহয় পরিবেশের সঙ্গেও, তার মধ্যে দিয়ে বোধহয় পরিবেশের সঙ্গেও একটা নৈকট্য স্থাপিত হয়। মাঝে মাঝে শোনা যায় কিভাবে যখন কোনো একটা খুব বড় অন্যায় ঘটে গেছে তখন সমুদ্র আর পৃথিবী জেগে উঠেছে প্রতিবাদে। ইদানিং কালের একটা গল্প মনে পড়ছে, ভয়ানক সেই গল্প, হাসান আজিজুল হকের মা মেয়ের গল্প। সুন্দরী মা মেয়ে একধারে একা কুঁড়ে ঘরে থাকে, তাদের ধর্ষণের গল্প। মেয়ে ভালো করে পুরুষ মানুষ যে কি তা দেখেইনি, মেয়ে সেই মানুষ পশুকে খুঁজতে রাতে রাতে ঘুরে বেড়ায়। তাদের দুজনের দানু সন্তান ধারণ, সমাজের শাসন, মায়ের সন্তানের মৃত্যু, তাকে শিয়ালকে দিয়ে আসতে বলে মা বলেন, ও বাঁচি থাকলে কাল আমি যাওরা পুরুষ যাত্রায় দেহাতাম আমরা পারি ফুল ফোটাতে। তারপর আসে সেই ভয়ানক ঝড়, এগিয়ে আসে পাহাড় সমান আগুনের গোলার মতো জলস্তম্ভ, যা ধীরে ধীরে সচল হয়ে ওঠে। তবে তারা বেঁচে যায়। সকালে তারা দুজনে মিলে জল সরে যাওয়া দেখে, অনেক দূর দিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে হাজার মানুষের মৃতদেহ। একটা ঘুরতে ঘুরতে তাদের কুঁড়ে ঘরের চালা স্পর্শ করে। মেয়ের মনে পড়ে যায় এক রাতের কথা, উদম ছোড়া উঁচানো, হিংস্র ডোরা কাটা মতো এক পশু। লাশ আবার নিচে নেমে যায়, হাঙরেরা অপেক্ষা করছে, মা মেয়ে নিশ্চিন্তে ঘুমায়, আর দানুর বাচ্চা পাশে শুয়ে চিৎকার করে। আরেকটা গল্পের কথা মনে পড়ছে, প্রবাসী পুরবী বসুর একদা এখানে কন্যা সন্তান জন্ম নিত। এটাও ধর্ষণের পরের গল্প, কিন্তু এই গল্পটা প্রায় একটা ডিসকোর্সের মতো করে লেখা, খুব ছোট একটা গল্প। অন্যত্র বরেন গঙ্গোপাধ্যায় নানাভাবে এই সুন্দরবনের গল্প কাহিনীর মধ্যে বনবিবি ঘুরে ফিরে এসছেন। যেমন বরেন গঙ্গোপাধ্যায়ের বনবিবির উপাখ্যানে দুঃখিনী মানবীকে বনবিবি রূপে কল্পনা করা হয়। নায়েব দয়াল ঘোষ তাকে দেবী রূপে দেখেন, আবার অন্যরা তাকে অপদেবী রূপেও দেখেন। নানান ঘটনার পরিপ্রেক্ষিতে দয়াল ঘোষ ঠিক করেন যে তিনি আর জমি আবাদ করার প্রকল্পের মধ্যে থাকবেন না।
তবে খুব স্পষ্ট মতবাদ যে তিনি দিচ্ছেন তা নয়, নানান ব্যর্থকতার মধ্যে দিয়ে নব বনবিবি রচিত। বিংশ শতাব্দীর শেষে আবার বনবিবির গল্প লেখা হয়। বনবিবিকে সেদিন একেবারেই অকৃতকার্য প্রমাণ করবেন বহিরাগত এক অতিথি। তিনি চলে যাওয়ার পর গৃহকর্তার মনে হবে হারমাদ এসেছিল বিশ্বাস চুরি করে নিয়ে যেতে। আর সুন্দরবনের আখ্যানে দুঃখে বারবারই ঘুরে ফিরে আসে। যে ছোট ছেলে সারাদিন খাটতে খাটতে ক্লান্ত হয়ে পড়ে, নদীর ধারে যায়, তাকে নদী দুঃখের গল্প বলে। সে স্বপ্ন দেখে প্রকৃতি ভয়ানক, তবে আবার প্রকৃতি আশ্রয়স্থল। মরিচছাপির ইতিহাসের মধ্যে আমি আর যাচ্ছি না, তার জন্য প্রয়োজন আরো দীর্ঘ পরিসর। সম্পূর্ণ পরিবেশগত কাঠামোয় তা ফাটল ধরিয়েছিল, বদলে গিয়েছিল নানাবিধ আন্তঃপ্রজাতিক সম্পর্ক। তবে এবার এটুকু বোধহয় উল্লেখ করতে হয় যে মরিচছাপি ঘটেছিল 1972-এ ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ অ্যাক্ট জারি করা হয়েছিল সংরক্ষণকারীদের উদ্যোগে। 1973 সালে সুন্দরবন ন্যাশনাল পার্ক সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের মূল এলাকা হিসেবে চিহ্নিত হয়। 1977 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে ওঠে। সেখানে টাইগার রিজার্ভও পশ্চিমী অর্থানুকূল্যে গড়ে উঠেছিল। সংরক্ষিত এলাকা দখল করে আছে বলে 30,000 রেফিউজিকে ভয়ানকভাবে উৎখাত করা হয়েছিল। একটা গবেষণাপত্রে পড়ি আইআইটি থেকে ক্যামেলিয়া বিশ্বাস সারদা সি, Management of environmental resources landscapes has always been in the hands of the rich, entwined with Brahminical hegemony, who try to impose political geography over ecological systems to suppress the dispossessed. আখ্যানে প্রাধান্য পায় বাস্তু সংস্থান। মরিচছাপি নিয়ে আখ্যান গড়ে উঠতে সময় লেগেছিল। এই সময় লাগা, এই অনুপস্থিতি কয়েকটা প্রশ্ন সামনে আনে। আখ্যানে কি বলা যায় আর কি বলা যায় না তা নিয়ে আখ্যানই একটা সীমারেখা নির্দিষ্ট করে। বাংলা আখ্যান সাহিত্য কি ভয়ঙ্কর হিংস্রতার মুখোমুখি হতে দ্বিধাবোধ করেছিল? বলা হয় পাশ্চাত্যের স্মৃতিতে হলোকস্টের ছাপ গভীরভাবে রয়ে গেছে। বাংলা বা ভারতীয় মধ্যবিত্তের স্মৃতিতে কি জাতপাত, অস্পৃশ্যতার, হিংস্রতার স্মৃতি অথবা অপর করে রাখা বৃহৎ এক জনগোষ্ঠীকে না দেখার হিংস্রতা কাজ করে? এই স্মৃতির প্রতিফলনের হিংসার মুখোমুখি হওয়া, আমাদের নিজেদের মধ্যে এই হিংসার প্রতিফলন, তার মুখোমুখি হওয়া যে কতটা জরুরি তা বোধহয় আমরা সম্প্রতিকালের দৈনন্দিনে দেখছি। মধুময় পাল সুন্দরবন কেন্দ্রিক একটা গল্পে বলেন, কয়েকশো মানুষ মরেছিল জল না পেয়ে, খেতে না পেয়ে, গুলি খেয়ে, জলে ডুবে। সেসব কাহিনী অনেকটাই জানা আছে জয়দেবের, কিন্তু শোনবার কেউ নেই। তা আরজান সর্দারের নিশানা গল্পে। জয়দেব কাহার মরিচছাপি থেকে উৎখাত হওয়া লোক। এই গল্পে মায়াবী বাস্তববাদকে আশ্রয় করে লেখক আরজান সর্দারকে ফিরিয়ে এনেছেন। গল্পে জয়দেব পরে শিবশঙ্কর মিত্রের বইয়ের একটা অংশ। ছোট্ট দেহ, সুঠাম কিন্তু সবল নয়, চোখে কোনো চঞ্চলতা নেই, কোনো কপটতা, কোনো হিংস্রতা নেই, শান্ত স্থির দুটি বড় বড় চোখ, অপলক দৃষ্টি। সে দৃষ্টিতে না আছে শঙ্কা, না আছে বিস্ময়, গায়ে গামছা, পরনে লুঙ্গি ইত্যাদি। তথ্য, ইনফরমেন্ট এখানে ইন্ডিকেটর, সূচকের ভূমিকা নেয়। সাদা কালোয় ধরা একটা গোষ্ঠীর মূল্যবোধ প্রকট হয়ে ওঠে। আরজান সর্দার ধরে ফেলেছেন সেই লোকটিকে যে বেটা জলা বোঝাবে বলে, এটা আমি উদ্ধৃত করছি, যে বেটা জলা বোঝাবে বলে খুন খারাপির পথ ধরেছে। পাহারাদারকে তো ওই মারল, প্রমোটারের কাছ থেকে কমিশনের হিসেব বুঝে নিল। দূর থেকে হাওয়ায় স্লোগান আসে, দিচ্ছি না দেব না, জল বোঝাতে দিচ্ছি না দেব না, রুখছি রুখবো। প্রমোটার ঠিকাদার, রুখছি রুখবো। আরজান সর্দার উঠে দাঁড়ান, জানলা দিয়ে দেখেন, চোখ অভ্রান্ত করে দেখেন, শরীর স্থির, দ্রুত হাতে বন্দুক তুলে নেন। একটা গুলির শব্দ, দূরে আর্তনাদ, গল্প শেষ হয়। মায়াবী বাস্তববাদ এমনই এক আখ্যান রীতি যা কল্পনার আটপৌরে বাস্তব থেকে সরে আসে পরাবাস্তবের দিকে। কোনো অবচেতনার টানে নয়, কিন্তু বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় যে দূরত্ব তা তৈরি করবার জন্য। প্রবাল দাশগুপ্ত এই পরিপ্রেক্ষিতে দেখিয়েছিলেন যে এখন আখ্যান স্পষ্টতই জনপরিসরে জ্ঞানমঞ্চ সাজিয়ে তুলতে বিশেষভাবে আগ্রহী। জলবায়ু পরিবর্তনের আর তার সংকট নিয়ে জ্ঞানমঞ্চ প্রস্তুত করতে আখ্যান রচনায় নেমেছেন অমিতাভ ঘোষ। তার আগে এসেছে
তার আগে এসেছে আনুশালের গবেষণা ভিত্তিক বই ফরেস্ট অফ টাইগার্স, পিপল, পলিটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট ইন দ্য সুন্দরবনসের বহু মৌখিক আখ্যান, যেখানে পরিবেশের বাঘ, কুমির ইত্যাদির সঙ্গে সুন্দরবনের মানুষের সম্পর্ক আর ইতিহাসে বিভিন্ন বৈশ্বিক আর স্থানীয় আইন, টেকনোলজি ইত্যাদির পরিপ্রেক্ষিতে সেই সম্পর্কের পরিবর্তনের কথা। এখানে বিশেষভাবে স্মরণীয় তার চিংড়ি চাষ নিয়ে গবেষণা। 60 আর 70-এর দশকে বিশ্বের চিংড়ি চাষে আসে আমূল পরিবর্তন। ব্লু রেভলিউশন নাম হয়েছিল এই নতুন বিপ্লবের, কিন্তু পরিবেশবাদীরা দেখেছিলেন এই বিপ্লব বিশ্বের দক্ষিণাঞ্চলে আর্থিক, সামাজিক আর পরিবেশগত সর্বনাশ ডেকে আনবে। অনেক তথ্যের ভিত্তিতে আনুশালে দেখিয়েছেন কিভাবে প্রথম থেকেই এই পেশা সহিংসতা দিয়ে চিহ্নিত হয়েছে। বহু গল্পে, আখ্যানে আবার এই উক্তি প্রমাণিত হয়। বরেন গঙ্গোপাধ্যায়ের উপন্যাস বাগদা বিশেষভাবে মনে করা যেতে পারে। অমিতাভ ঘোষের দ্য হাংরি টাইডে বন্যপ্রাণী সংরক্ষণ ও সামাজিক ন্যায় বিচার নিয়ে নানান বৈশ্বিক চিন্তা আর তর্ক স্থান পেয়েছে, যেমন পেয়েছে জলবায়ু পরিবর্তনের কথা, মরিচাপি আখ্যান ইত্যাদি। 2019-এ লেখা দ্য গান আইল্যান্ড এই পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এক সংযোজন। এখানে স্থানিক আর বৈশ্বিকের নানান স্তরে আন্তঃক্রিয়ার মধ্যে জলবায়ু সংকট, বিপর্যয়কর ঘূর্ণিঝড়, অক্সিজেন কমে যাওয়া, জলের তিমি, শুশুক প্রভৃতির মৃত্যুর কথা এসেছে। আর এসেছে আর্থসামাজিক সংকটের ফলে সৃষ্টি হওয়া জলবায়ু উদ্বাস্তুদের আখ্যান। সাহিত্যাখ্যান আর ইতিহাসকে পুনর্কল্পনায় গেঁথে পড়তে পারলে জ্ঞানমঞ্চ সাজানোর কাজ আরো হয়তো একটু এগোতে পারবে। ধন্যবাদ আপনাদের।